টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম। টঙ্গীর ময়দানে ইবাদতে মশগুল, অংশ নিয়েছেন বিদেশিরাও। আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা। আওয়ামী লিফলেট বিতরণ করলেই গ্রেফতার, জানালেন প্রেস সচিব। ইতালিয়ার নামে মাদারীপুরের অর্ধশতাধিক যুবককে লিবিয়ায় বিক্রির অভিযোগ। ঘটনার মূল হোতা কালামমন্ত্রী, ব্যবস্থার আশ্বাস জেলা পুলিশের। এবং চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ভেদ করেই পণ্য চুরি, কাজে আসছে না ওয়াচ টাওয়ার সহ কোনো উদ্যোগ, উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আম্বয়নের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা জুবায়ের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাইহান জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের সুরাই নেজাম মাওলানা জুবায়ের অনুসারীর মুসল্লিরা ৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এবছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। এবছর প্রথমবারের মতো ৩ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতি বছর ২ পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? জানেন যে আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্য দিয়ে কিন্তু মুসল্লিরা দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু মূল মঞ্চ থেকে বয়ান বন্ধ রয়েছে। এখন কিন্তু সকালের খানা পিনার জন্য কিন্তু মুসল্লিদেরকে বিরতি দেওয়া হয়েছে। ঠিক ৯টা ৪৫-এর পর থেকে কিন্তু আবার বয়ান শুরু হবে। এবং আমি যদি ইজতেমার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনাদেরকে একটু জানাই, যে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত পর্বের নেই কিন্তু এই পর্বেরও তাদের ৭,০০০ আইন শৃঙ্খলা বাহিনী এবং মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু ১০,০০০ স্বেচ্ছাসেবক গত পর্বের মতো নিয়োজিত আছে। মোট ১৭,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে টঙ্গীর পুরো ইজতেমা ময়দানকে। তো আমি আখেরি মোনাজাত কয়টা হবে, এটা ১১টার পর কিন্তু এই ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক আছে হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো আজ দুপুরে কিন্তু আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আজ দুপুরে কিন্তু এই মূল মঞ্চ থেকে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে বিকেলে। তো এমনটাই আয়োজক সূত্রে জানতে পেরেছি। তো আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গত পর্বে কিন্তু আগত ইজতেমায় 7 জন মুসল্লির মৃত্যু হয়েছে। তো গতকালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু আবার আরো 2 জন মুসল্লি মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে আরিফ, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত পর্বের চাইতে কিন্তু মুসল্লিদের উপস্থিতির সংখ্যা আমরা কম দেখতে পাচ্ছি। তার কারণ হিসেবে যারা আয়োজকরা বলছেন যে প্রথম পর্বে কিন্তু ৪১টি জেলার মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছিল। এই পর্বে যেহেতু ২২টি জেলা থেকে কিন্তু মুসল্লিরা আসছেন, সেজন্য হয়তো মুসল্লিদের সংখ্যা একটা কম ধারণা করা হচ্ছে। তবে কালকে অধিক মুসল্লির সমাগম হবে বলে আয়োজক সূত্রে আমাদেরকে জানিয়েছেন। তো আরিফ, এ ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বলেন, সবাইকে ততটাই সতর্ক থাকতে হবে যেন যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, প্রত্যেকেরই বিভ্রান্তিকর তথ্য, নৈরাজ্য ও হুমকির বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে সারা দেশের পুলিশকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা লিফলেট বিতরণ করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে যা খুবই বিপজ্জনক। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ তার পরিবারকে টার্গেট করেছে বলেও জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন মেজবা রহমান। ছাত্র জনতার বিপ্লবের পর বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট সহ লিফলেট বিতরণের মাধ্যমে যখন আবারও সক্রিয় হওয়ার চেষ্টায় দলটি, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে। পালিয়ে যে এ ওনাকে দেন, ও ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা। প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। এ সময় আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই নেক্কারজনকভাবে তার পরিবারকে টার্গেট করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই নেক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই নেক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফরচুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। আগামী রমজান মাসে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব আরো জানান, চাঁদাবাজি বন্ধে প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। জিনিসপত্রের দাম কমে এসছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানিপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক থামান। এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে, আমরা চেষ্টা করছি। চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক হলে এ বিষয়ে জনমত তৈরি করতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তাদের যদি দাবিটা যৌক্তিক হয় তারা এই বিষয়ে জনমত তৈরি করুক, তারা এই বিষয়ে কথা বলুক, লেখালেখি করুক। যদি তারা জনমত তৈরির মাধ্যমে বা তাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারে, ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে বিবেচনা করবে। এবং মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক বন্ধ করে মাদারীপুরের চরকামার কান্দিরের অর্ধশতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে দালাল আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। লিবিয়ায় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে তুলে দিয়ে নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। দ্রুত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে জেলা পুলিশ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পাপি। মাদারীপুরের শিবচরের দক্ষিণ চরকামারকান্দির মাসুম মোল্লা 1 বছর আগে 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। লিবিয়ায় নিয়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরো 20 লাখ টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। বর্তমানে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। একই পরিণতি ওই গ্রামের সোহেল আহমেদেরও। জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে তার পরিবার 51 লাখ টাকা দেয়। এছাড়া সোহাগ মোল্লার জিম্মি দশায় গুনতে হয়েছে 45 লাখ টাকা, কিন্তু তারও কোনো সন্ধান নেই। শুধু মাসুম মুন্সি, সোহেল আহমেদ আর সোহাগ মোল্লাই নয়, অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের চরকামারকান্দি এলাকার অর্ধশত যুবক। এই ঘটনায় দালাল আবুল কালাম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমরা জানি যে বৈধভাবে নেবে, তারপরে আমরা পর্যায়ক্রমে 14 লাখ টাকা দেই যে বৈধভাবে যদি নেবে, আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার ভাই প্রচুর মারধর করে। আমার বাইরে গেম না দিয়া, আমার বাইরে এখানে না পাঠাইয়া উল্টা আরেক ঘরে নিয়ে মারধর, প্রচুর মারধর করে। আমাকে ভিডিও কলে দেখায়, দেখানোর পরে বলে যে 20 লাখ করে টাকা দিবি, না দিলে তো বাইরে মাইরা ফেলাম। অনেক মারধর করছে। ছেলে বলে আম্মু আমি তো বাঁচবো না, আমার এইভাবে মারতে আছে। তারপর আমরা কি করবো, আমাকে জায়গা জমি বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। 35 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানি না। একটাই দাবি, আর শাস্তি চাই, বিচার চাই। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি।
তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরে নজরদারির জন্য ওয়াচ টাওয়ার থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করেই চুরি হচ্ছে পণ্য। স্পর্শকাতর এই স্থাপনায় নিরাপত্তায় বড় ধরনের উদ্যোগ থাকলেও সেটিকে পাশ কাটিয়ে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবহারকারীদের। কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বিশাল আকৃতির সীমানা প্রাচীরের উপর রয়েছে নিরাপত্তায় শতাধিক ওয়াচ টাওয়ার। সেই টাওয়ারকেই চুরির কাজে ব্যবহার করছে চোর চক্র। সম্প্রতি বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের কঠোর নিরাপত্তা জাল ভেদ করে নিরাপত্তার জন্য ব্যবহৃত ওয়াচ টাওয়ার ব্যবহার করেই হয়েছে এই চুরি। ওয়াচ টাওয়ারের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তখন কোথায় ছিল, সেই প্রশ্নই উঠছে। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি, কারণ আমাদের এই ধরনের পণ্য যদি ছুঁড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। বন্দরে নানা কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই ধরনের চুরির ঘটনায় পুরো ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি। তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে, যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে। ভিডিও পর্যালোচনা ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। এটা কোন সময়ের ভিডিও কিংবা কোন জায়গার ভিডিও, এই বিষয়টা আমাদের নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়টা যাচাই বাছাই করা হচ্ছে। যদি এই ধরনের প্রকৃত বিষয়টা হয় তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে এবং দোষী যারা তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আমদানি পণ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। সর্ষের ভেতরেই ভূত আছে অভিযোগ তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে রাজধানীর আদাবরে ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাতে আদাবর থানার সন্নিকট থেকে কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি রিং রোড ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে এসে শেষ হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশে এ বিক্ষোভ মিছিলটি হয় বলে জানায় ছাত্রনেতা এম এ জয়। ছাত্রলীগের যে কোনো জঙ্গি তৎপরতা ও অরাজকতা সামাল দিতে আদাবর থানা ছাত্রদল সজাগ রয়েছে বলেও জানান তিনি। পিরোজপুরের অন্যতম বিখ্যাত অর্থকারী ফসল সুপারি। প্রতি বছর সুপারির মৌসুমে প্রায় কোটি টাকার সুপারি বিক্রি হয় স্থানীয় বিভিন্ন বাজারে। সুপারিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন অঞ্চলে বসে হাট বাজার। পিরোজপুর সদর উপজেলার 40 বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার সুপারি। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পিরোজপুর সদর উপজেলার 40 বাজারে প্রতি শুক্র ও মঙ্গলবার হাটে বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার সুপারি। এ অঞ্চলের কৃষকরা নিজেদের চাষকৃত সুপারি বাগান থেকে সংগ্রহ করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে সুপারি বিক্রির জন্য কৃষকরা ভিড় করেন এই হাটে। এখানকার সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুর, সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তবে এবার ফলন কিছুটা কম হওয়ায় দাম বেশি পাচ্ছেন না কৃষকরা। আমি সুপারি আনছি এই বেচছে মাইয়ার পরীক্ষা পিরোজপুর জেলায় সলসার বাজার আজকে মনে হয় 100 বছর আগে হয়েছে। সুপারি আসে পাড়াইহাট, রান্দা, তুষখালী, মঠবাড়িয়া, পাড়াইহাট দিয়া এই কাউখালী সব সুপারি এই সলসার বাজারে গিয়ে বিক্রি হয়। সুপারিগুলো বিভিন্ন জায়গায় যায়, যেমন রংপুর, সিলেট, এরপরে বগুড়া, টেকেরহাট। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় ভোগান্তিতে পাইকারি ব্যবসায়ীরা। পিরোজপুর থেকে 40 বাজার 8 কিলো রাস্তা,
এই আটকিলো রাস্তার মানে খুব নাজুক অবস্থা। রাস্তাঘাটটা অসুবিধা হয় বেশি, রাস্তাঘাটটা ভালো হলে সমস্যা হয় না আর কি। ভালো ফলনে চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবছর প্রায় 350 কোটি টাকার সুপারি উৎপাদিত হয়েছে। এই সুপারিকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা বাজার সৃষ্টি হয়েছে। এবছর পিরোজপুরে 5500 হেক্টর জমিতে 45,000 মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে, যার বাজারে মূল্য 350 কোটি টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউএসএআইডি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এদিকে ইসরায়েলের দীর্ঘ 15 মাসের তাণ্ডবে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 62,000-এ। অন্যদিকে সিরিয়ার গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে 19 জন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। নির্দেশ প্রধান উপদেষ্টা, আওয়ামী লিফলেট বিতরণ করলেই গ্রেফতার, জানালেন প্রেস সচিব। ইতালিয়ার নামে মাদারীপুরের অর্ধশতাধিক যুবককে লিবিয়ায় বিক্রির অভিযোগ। ঘটনার মূল হোতা কালাম মুন্সি, ব্যবস্থার আশ্বাস জেলা পুলিশের। এবং চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ভেদ করেই পণ্য চুরি, কাজে আসছে না ওয়াচ টাওয়ার সহ কোনো উদ্যোগ, উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।